নির্লজ্জ চাটাচাটি করেছে লোকেরা বিসি হওয়ার জন্য এবং প্রতিপক্ষের উপরে নানান নিপীড়ন চালিয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম থেকে অনেক দুর্নীতি করেছে, এগুলো করে নানানভাবে ফেসিবাদকে সার্ভ করেছে, অ্যানাভল করেছে। জি, আমি নির্বাচন কমিশনকে এবারের নির্বাচনটাকে আমি যদি মূল্যায়ন করি, আমি বলবো যে 75% আমি বলবো একটা ভালো নির্বাচন হয়েছে। ইন টার্মস অফ নির্বাচনের সহিংসতা কম হয়েছে, নির্বাচনের দিন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বা কেন্দ্র দখল বা টিপিক্যাল পেশি শক্তির যে ব্যবহার সেখানে কিছুটা খুবই কম দেখা গিয়েছে, যদিও কিছু সহিংসতা হয়েছে। যদি ডক্টর শব্বির আহমেদ, আপনাকে একটা প্রশ্ন, একই প্রশ্ন, আমরা যখন ভিসি নির্বাচিত করি বা এই ভিসিগুলো সব শিক্ষার্থীর ভিসি হতে পারে কিনা, আমাদের অতীত ইতিহাস কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বাংলাদেশে তো আমরা যে দলই আসে এরকম বিসি চেঞ্জ করে, আমরা কিছুটা ইউজ টু এটার সাথে যে নতুন একটা দল ক্ষমতা আসবে এবং তারা পরিবর্তন করবে, এটা একটা গতানুগতিক প্রক্রিয়া। কিন্তু আবার আমরা যদি যে নতুন বাংলাদেশ বা আমরা নতুন সংস্কৃতিতে যেতে চাই, যদি সেটাতে না গিয়ে আমরা ওই গতানুগতিকটাই ফলো করি, যদিও এটা ইউজ টু বা দেখতে কিছুটা দৃশ্যত স্বাভাবিক যে অতীতেও এরকম হয়েছে, তো অতীতে হয়েছে বলে রাজনীতি করতে তো দেখলাম। হ্যাঁ, অতীতে হয়েছে, এটা ধরে যদি আমরা সেম ভাবে করি, দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে এই ধরনের বিতর্ক হয়েছে যে আমরা কি দলীয় লোক, আমরা প্রফেশনাল লোক বাদ দিয়ে দলীয় লোক নিয়োগ দিচ্ছি কিনা, এই বিতর্কগুলো হচ্ছে। এই বিতর্কগুলো ভালো হতো যদি আমরা এটা না করতাম। সরকার নিঃসন্দেহে দক্ষ প্রশাসক নিয়োগ দিতে পারেন, প্রফেশনাল লোক নিয়োগ দিতে পারেন আরও বেটার করার জন্য ইউনিভার্সিটির, কিন্তু সেটা যদি আমরা দেখি যে শুধু দলের আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, তাহলে এটা একটা গতানুগতিক রাজনীতি হলো, আমরা নতুন কিছু দিলাম না দেশকে। এটা দিয়ে ক্ষতি হলো কি মন্দ হলো ভালো হলো সেটার চেয়েও বড় কথা হচ্ছে আমরা গতানুগতিক রাজনীতিতেই ফিরে গেলাম, যে নিজের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাইতে হবে, পদ পদবি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, আমরা সে রাজনীতিতেই থাকছি, মেধা বা যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছি না। আমি বলছি না যে তারা কম মেধাবী, আমি বলছি যে গতানুগতিক। এখন কেন প্রয়োজন হচ্ছে আমার সব বিশ্ববিদ্যালয়ে বিসি চেঞ্জ করার? যদি কোনো কারণে দেখেন রাষ্ট্রপতিকে চেঞ্জ করছে না, বিএনপি গতকালও একজন আর্গুমেন্ট দিচ্ছেন যে ওনার তো এখনো মেয়াদ শেষ হয় নাই। রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি, ওনাকে আমরা চেঞ্জ করতে পারতেছি না যে ওনার এখনো মেয়াদ শেষ হয় নাই, ওনার তো টেনিওর বাকি রয়ে গেছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের তো 4 বছর টেনিওর ছিল, ওনাদের যে নিয়োগের যে ছিল, প্রজ্ঞাপন ছিল, তাহলে তো ওনাদেরকে 4 বছর পর্যন্ত ওনারা চালাতে পারতেন। যদি কোনো কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে অসুবিধা হয় বা কেউ দায়িত্ব অবহেলা করে এরকম অভিযোগ থাকতো, তাহলে সেটা ঠিক আছে সরকার চেঞ্জ করা। কিন্তু যাদেরকে চেঞ্জ করা হচ্ছে 2-1 জনের নিজেরা পদত্যাগ করেছেন এরকম ঘটনা ছাড়া মেজর কোনো ইস্যুজ আমরা শুনি নাই, বা সরকারও কোনো অভিযোগ করেছে যে অমুকজন দায়িত্ব পালন করছে না বা অসহযোগিতা করছে, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখি নাই। তাহলে কেন চেঞ্জ করা হচ্ছে? জাস্ট দলীয় লোক বসানোর জন্য। এইটা একটা গতানুগতিক রাজনীতি, ভালো খারাপ আমি বলবো না। আমি আশা করতে ভালো হতো যদি আমরা এই গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে যারা এক্সিস্টিং আছে তাদের টেনিউর শেষ হওয়ার পরে আমরা দেন নতুন করে লোকজনকে সেখানে দায়িত্ব দিতাম, এটা ভালো হতো। এখন অতীতে যেটা হয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা কাছ থেকেই দেখেছি, নির্লজ্জ চাটাচাটি করেছে লোকেরা বিসি হওয়ার জন্য এবং প্রতিপক্ষের উপরে নানান নিপীড়ন চালিয়েছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম থেকে অনেক দুর্নীতি করেছে, এগুলো করে নানানভাবে ফেসিবাদকে সার্ভ করেছে, অ্যানাভল করেছে। তো আমরা আশা করব সেরকম কিছু না হোক। এখন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষকদের প্রতিষ্ঠানের ভালোর জন্য কাজ করবেন, এটা আমরা আশা করতে চাই। জি, একটু যেতে চাই ডক্টর আব্দুল কাদের। যদি এইভাবে বলি, ডক্টর শিবির আহমেদের কথা ধরেই, যদি সংবিধানের দোহাই দিয়ে যদি রাষ্ট্রপতি চেঞ্জ করা গেল না, যদি এখন বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলোর হচ্ছে একই টেনিওর আছে বা সময়সীমা আছে, তাদেরকে কেন তো পরিবর্তন করা এত জরুরি হয়ে গেল? যদি শিবির আহমেদ, আমি একটু ওনাকে যদি জিজ্ঞাসা করি যে বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে নিয়োগ দেয় কে? বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু নিয়োগ দেয় রাষ্ট্রপতি। না, রাষ্ট্রপতির সাথে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের আসলে তুলনা চলে না। রাষ্ট্রপতিকে অপসারণের একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অনুসরণ করে চেঞ্জ করতে হয়। আর বিশ্ববিদ্যালয়ের ভিসি যেগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে নিয়ম অনুযায়ী সেটা করতেই পারে। এখন কারো মেয়াদ আছে, সেই মেয়াদটা তো আসলে যেমন আমি আগে বলছিলাম আপনাকে, 73-এর অধ্যাদেশ অনুযায়ী যে 4টি বিশ্ববিদ্যালয় আছে, সেই 4টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরকে যদি উপাচার্য প্যানেল সিনেটে পাশ হয়ে সেই প্যানেল অনুযায়ী যদি কাউকে নিয়োগ দেওয়া হতো আইন অনুযায়ী, তাহলে তার মেয়াদের আগে তাকে অপসারণ করা হতো না। কিন্তু মেয়াদ নিয়োগ দেয়াই হয়েছিল আপনার সম্পূর্ণ সাময়িকভাবে, যে কোনো সময় চাইলেই সরকার সরিয়ে নিতে পারে।
এখন এইটাকে আসলে রাজনীতির সাথেও মিলানো যাবে না, এটা আসলে রাজনীতি না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের, রাজনীতি থেকে কি বাইরে বিশ্ববিদ্যালয়? না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগটা আসলে রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতির মধ্যে পড়ে আপনি মন্ত্রী পরিষদের সদস্য নিয়োগ দেওয়া, কিংবা আপনি একজনকে এমপি নমিনেশন দিচ্ছেন সেটা। কিন্তু বিশ্ববিদ্যালয় হলো একাডেমিক জায়গা, সেখানে একাডেমিক এবং প্রশাসনিক ক্ষেত্রে দক্ষতার সাথে সে লিড দিতে পারছে কিনা। সরকারের সাথে যদি সরকারের কাছে যদি আপনার মনে হয় যে বর্তমানে যারা আছেন সব ভিসি কিন্তু নিয়োগ পরিবর্তন করা হয়নি, 53টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার সর্বশেষ যেটা আমি খবর পেয়েছি যে 9টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করার প্রক্রিয়া চলছে। তার মধ্যে একজন নিজেই আসলে পদত্যাগপত্র উনি জমা দিয়ে এসেছেন শিক্ষামন্ত্রীর কাছে। সুতরাং আরও অনেকগুলো উপাচার্য বাকি আছে। এখন দেখতে হবে, যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু পরিবর্তন করা হয়নি, উনি কিন্তু এখনো আছেন। এখন আপনি কাউকে দলীয় বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি আপনার সরকারপন্থী হিসেবে হয়তো নিয়োগ দিয়েছে, কিন্তু দেখতে হবে তাদের একাডেমিক প্রোফাইল কীরকম। আমি কয়েকজনকে চিনি, তাদের একাডেমিক প্রোফাইল খুবই ভালো এবং তাদের গবেষণা থেকে শুরু করে সব কিছুই কিন্তু বিশ্বমানের। সুতরাং তারা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আর সেই অর্থে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেই তারা যে সমাজের বাইরে তা তো না, তার রাজনৈতিক পছন্দ থাকতে পারে এবং সেই রাজনৈতিক পছন্দ, তার যে আপনার বিশ্বাস, তার যে দর্শন, তার যে একাডেমিক কার্যক্রম এবং তার যে নেতৃত্ব দানের যে ক্যাপাসিটি, সেগুলো যদি সরকারের দর্শনের সাথে মিলে, তাহলে তাকে সরকার নিয়োগ দিয়ে, যদি সরকার যদি চায় যে শিক্ষাঙ্গনগুলো, তাদের যে শিক্ষার যে ভিশন আছে সেই ভিশনটা যারা এগিয়ে নিয়ে যেতে পারবে, সরকার যদি তাদেরকে যোগ্য মনে করে তাদেরকে যদি সেই জায়গায় দেয়, তাহলে সেটাকে আমি খারাপ কিছু মনে করি না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষক আছে যাদেরকে উপাচার্য হওয়ার কথা বললে তারা হবেন না, কারণ তারা জানেন যে তারা নেতৃত্ব দিতে সক্ষম না। আপনি একাডেমিক ক্ষেত্রে খুবই এক্সিলেন্স আপনার থাকতে পারে, কিন্তু এমন তো আছে তারা বলতে চাই না যে কোনো সরকারি দলের হয়ে ভিসি হতে চান না, কারণ তাদের উপর চাপ থাকে একটা ভীষণ, তাদের একটা ছাত্র সংগঠন থাকে, ছাত্র সংগঠনগুলোকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য একটা চাপ থাকে, সে কারণেও তো হতে চান না। হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি সেটাই বলতে চাচ্ছি যে সব শিক্ষকই যে ভিসি উপাচার্য হওয়ার জন্য একেবারে লালায়িত বা গিয়ে আপনার তদবির করছে, সেই বিষয়টা এরকম না। এবং কিছু কিছু ক্ষেত্রে সংকটও দেখা যায়। এই জন্যই কিন্তু 53টা বিশ্ববিদ্যালয় একই সাথে দিয়ে দিতে পারেনি, কারণ সরকারের পক্ষে সম্ভব না। এই লোকগুলোকেও খুঁজে বের করার কিন্তু একটা যথেষ্ট কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য ব্যাপার। জি, সেই বাছাই করার পদ্ধতিটা কি যদি একটু বলতেন? বাছাইয়ের পদ্ধতির কি কোনো রাজনীতি নাকি আসলে যেটা বলছেন ক্যালিভার বা এখন তো যোগ্যতা? খুব স্বাভাবিক আপনার অবস্থার পরিবর্তন হয়েছে। নিশ্চয়ই ফেসিবাদের এনাবলার কেউ যদি যোগ্য হয়ে থাকে তাকে নিশ্চয়ই সরকার আপনার উপাচার্য করবে না। ফেসিবাদের দোষর হলেও করবে না, করবে না এবং করা উচিত না। তাদের আসলে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সাথে সাথে যায় না। যে কারণে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় বা গবেষণা যদি ভালো হয়, কোনো সুযোগই নাই। কারণ যারা ফেসিবাদ এনাবলার করেছে তারা তো শিক্ষকতার যে ন্যূনতম মানদণ্ড সেটা থেকেই তো তারা বিচ্যুত হয়েছে। ধন্যবাদ। এখানে করার কোনো সুযোগ। ডক্টর শিবির আহমেদ, জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা কমিশন পালন করতে পেরেছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। একটু জানতে চাই আসলে কতটা সফল নির্বাচন কমিশন, যদি তাই হয় সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্তব্যটাকেও আপনি কিভাবে দেখবেন? জি, আমি নির্বাচন কমিশনকে, এবারের নির্বাচনটাকে আমি যদি মূল্যায়ন করি, আমি বলবো যে 75% আমি বলবো একটা ভালো নির্বাচন হয়েছে। ইন টার্মস অফ নির্বাচনের সহিংসতা কম হয়েছে, নির্বাচনের দিন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, বা কেন্দ্র দখল বা টিপিক্যাল পেশি শক্তির যে ব্যবহার সেখানে কিছুটা খুবই কম দেখা গিয়েছে। যদিও কিছু সহিংসতা হয়েছে, জামায়াতের একজন শেরপুরে জামায়াতের একজনকে খুন করা হয়েছিল এবং কিছু জায়গায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করা হয়েছিল বেশ কিছু জায়গায়। এ ধরনের কিছু সহিংসতা ছাড়া মোটের উপর এটা একটা ভালো নির্বাচন হয়েছে নির্বাচনের দিন পর্যন্ত। কিন্তু নির্বাচনের দিন রাতে থেকে কিছু অভিযোগ তৈরি হয়েছে, নানান জায়গায় ভোট গণনার ক্ষেত্রে কিছু ত্রুটির কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক জায়গায় ভোট গণনা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে পেশি শক্তির ব্যবহার করা হয়েছে, এরকম ঢাকার কিছু আসনের ব্যাপারেও এ ধরনের অভিযোগ হয়েছে। এবং পরবর্তীতে রেজাল্ট ঘোষণা সহ নানান কিছুতে, এবং বাতিল ভোটের হিসাব নিকাশ করতে গিয়ে কারো পক্ষেরগুলো বাতিল ঘোষণা হয় নাই, কারো পক্ষেরগুলো করা হয়েছে, এ ধরনের কিছু ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে নির্বাচন কমিশনের কিছুটা ব্যর্থতা এখানে অবশ্যই আছে। কিন্তু নির্বাচন পরে আবার ধরেন সহিংসতার আলাপ হয়েছে, সেগুলো যদি ভিন্ন আলাপ, আপনার কোশ্চেনের সাথে না। তো নির্বাচন কমিশনের যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগগুলো হয়েছে,
এই অভিযোগগুলো বিরোধী দলগুলো কিছু আসনের জন্য বলেছে যে 30টা বা 50টা আসনের কথা তারা অভিযোগ দাখিলও করেছে নির্বাচন কমিশনে। আমি মনে করি এই অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত এবং সেখানে যদি কোনো ধরনের অনিয়ম ত্রুটি হয়ে থাকে সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনে পুনরায় গণনা করা, এগুলো করা দরকার আছে। রেজওয়ানা হাসান যে কথাটা বলেছেন এই কথাটা নিঃসন্দেহে একটা নিন্দনীয় ব্যাপার। উনি ক্যাবিনেটে থেকে এ ধরনের মন্তব্য করতে পারেন না বা এ ধরনের কোনো প্ল্যান পরিকল্পনা করতে পারেন না। রেজওয়ানা হাসান যেটা বলেছেন আমি ওনার বক্তব্যটা কয়েকবার শুনেছি, উনি সরাসরি জামাতকে মিন করেছেন আমি এটা বুঝি না। জামাতের সাথে যেসব কমি ঘরানার বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে মিন করেছেন। তো কমি ঘরানার দলগুলো জামাতের জোটে প্রায় 40টার মতো আসনে নির্বাচন করেছে, বিএনপিতেও একটা দল 4টা আসনে নির্বাচন করেছে এবং বিএনপির সাথে ওই দল 4টা আসনে একটা তো জিততে পারে নাই। জামাতের সাথে প্রায় 40টার মধ্যে মাত্র 3টা আসনে জিতে এসেছে এবং ঢাকা 13-র কথা বলা হয় যে একবার মামুনুল হককে ঘোষণা করা হয়েছে আর একবার জনাব ববি হাজ্জাজকে ঘোষণা করা হয়েছে, তার মানে এখানে ওনাদের অভিযোগ আছে। তো এটা যদি হয় যে ওনারা কোনোভাবে একটা গ্রুপকে মেইন স্ট্রিম হতে দেন নাই, এটা যদি করে থাকেন কোনো ধরনের নীল নকশা, তাহলে এটা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এবং এটা উনি করতে পারেন না। ওনার শপথের ভায়োলেশন হচ্ছে এটা। কারণ হিসাবে আমার সরকার পলিসি মেকার হিসেবে আমার কাজ কি? আমার জনগণকে মেইন স্ট্রিমে নিয়ে আসা। আমার যদি কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে, আমার চা শ্রমিকরা থাকে, মার্জিনাল কোনো কমিউনিটি থাকে, সবাইকে আবার মেইন স্ট্রিমে নিয়ে আসা হচ্ছে আমার দায়িত্ব। কিন্তু আমি বলছি আমি কাউকে মেইন স্ট্রিম হতে দেই নাই, তার মানে হচ্ছে আমি তো এখানে বৈষম্য করছি বা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করছি, যেটা রেজওয়ানা হাসানের কথা থেকে স্পষ্ট হয়েছে। এবং জনাব খলিলুর রহমান যখন সরকারে যোগ দিলেন সেখান থেকেও আরও কিছুটা সন্দেহ দানা বেঁধেছে যে সরকারে থেকে নানানভাবে ওনারা কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা, যেহেতু নানান জায়গায় ডিসি বা রিটার্নিং কর্মকর্তারা বিএনপি পন্থী ছিলেন নানানভাবে। তো এটা একটা সন্দেহ, একটা কালিমালাপন হলো এই নির্বাচন আমি মনে করি।